মাঠ পর্যায়ে আবারও শুরু হবে যৌথ বাহিনীর অভিযান, জানালেন ইসি সানাউল্লাহ। নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডে ছাড় নয়। আওয়ামী লীগের ধ্বংস করা দেশ পুনর্গঠন করবে বিএনপি, বললেন তারেক রহমান। কঠিন সময়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদী জামায়াত, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনায় ভারতের বক্তব্য প্রত্যাখ্যান ঢাকার। ভারত যথাযথ ব্যবস্থা নেবে আশা পররাষ্ট্র উপদেষ্টা। এনএসআই এর 13 কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধানে দুদক। অর্থ আত্মসাৎ মামলায় শেখ হাসিনা কাদের সহ 17 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এবং কান্না ভেজা চোখে হাদির কবরের পাশে সাধারণ মানুষ, দোয়া মোনাজাতে মাগফিরাত কামনা। খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি। সংবাদ রাতে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও ভোটের পরিবেশ স্থিতিশীল করতে মাঠ পর্যায়ে খুব শিগগিরই যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রোববার বিকেলে ব্রিফিংয়ে তিনি দাবি করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে ষড়যন্ত্রকারীদের টার্গেট হামলার প্রভাব পড়েছে পুরো দেশে। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও মাঠের বাস্তবতা খুব একটা স্বস্তির নয়। ভোটের আগে যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ গড়ে ওঠার কথা, সেখানে এখন শঙ্কাই বড় হয়ে দেখা দিচ্ছে। এমন বাস্তবতায় রোববার দুপুরে 3 বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে বসে কমিশন, যেখানে ভোট নিয়ে মানুষের আস্থা ফিরিয়ে আনতে সম্ভাব্য সব করণীয় নিয়ে আলোচনা করেন তারা। পরে বিকেলে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক, যেখানে অংশ নেন পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন সংস্থার শীর্ষ ব্যক্তিরা। সভা শেষে ইসি সানাউল্লাহ দাবি করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে হাদির উপর হামলার ঘটনার প্রভাব পড়েছে পুরো দেশে। যারা নির্বাচনকে বিঘ্নিত করতে চায় তারা খুব অর্গানাইজ ভাবে সম্ভবত টার্গেটেড কর্মকাণ্ড করছে, যাতে করে এটার প্রভাব এত বেশি হয় যেন জনমনে যেন এটার শঙ্কাটা ছড়িয়ে পড়ে। আমরা এগুলো সবই চিহ্নিত করেছি। জনমনে যাতে স্বস্তি ফেরত আসে, মানুষ যেন আশ্বস্ত হয়, রাজনৈতিক দলগুলো যথাযথভাবে যেন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন, নির্বাচনী যে তফসিল আছে সেই অনুযায়ী সকল কাজ যেন নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, সে ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও ভোটের পরিবেশ স্থিতিশীল করতে মাঠ পর্যায়ে দ্রুতই যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হবে বলেও জানান তিনি। এখন থেকে মাঠ পর্যায়ে যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু হবে। সেই যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসা, এবং সার্বিকভাবে সাধারণ মানুষের মাঝে, ভোটারদের মাঝে, প্রার্থীদের মাঝে, দলগুলোর মাঝে একটা আস্থার পরিবেশ তৈরি করা। যারা নির্বাচনকে বানচাল করতে চায় তাদের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কোনো মানবিকতা দেখাবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন কমিশনার সানাউল্লাহ। তদুপরি আমরা ডিসকাশনে নিয়ে এসেছি। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। ওসমান হাদি গণতন্ত্রের পক্ষে ছিলেন বিধায় ভোটের মাঠে প্রার্থী হয়েছিলেন, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ওসমান হাদি জুলাই যোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান রাখতে হলে দেশের শান্তি প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠন করবে বলেও জানান তিনি। ফরুক বাবুর রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে শহীদ টিটু মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন তিনি। এ সময় তারেক রহমান জানান, ইন্টারনেট সেবা সহজ করতে 20টি স্থানে ডিজিটাল স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। এর ফলে তরুণ প্রজন্ম উন্নত বিশ্বের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই আইটি পার্কগুলোর মধ্যেও আমরা ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করব। এ সময় যুবকদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনার কথা জানান তারেক রহমান। দেন 20 কোটি মানুষের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বার্তা।
জাপানে কি কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে, মধ্যপ্রাচ্যে কি কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে, কিভাবে আমরা চীনে শ্রমিক পাঠাবো, কিভাবে ইউরোপে পাঠাবো আমাদের মানুষদেরকে। কিন্তু শুধু শুধু পাঠাবো না, আমরা তাদেরকে ভাষা শিক্ষা দেব, তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং আমরা দেব, যেই কাজটি সে গিয়ে ওখানে সহজে যাতে সে চাকরি পেতে পারে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অরাজকতা শুরু হয়েছে, যা মোকাবেলায় দেশবাসীকে সতর্ক থাকতে হবে। দেশের কৃষকরা একটা নাজেহাল অবস্থার মধ্যে আছেন। অনেক সময় তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। বাজারে ব্যবস্থার মধ্যে যেভাবে ভেঙে পড়েছে, যেভাবে বিভিন্ন দুষ্ট চক্র ঢুকেছে, তার থেকে এটাকে বের করে নিয়ে আসতে হবে, যাতে মানুষ সহজে ন্যায্য মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো তাদের হাতের নাগালের মধ্যে পায়। এ সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির কথা স্মরণ করেন তারেক রহমান। ওসমান হাদির প্রতি সম্মান রাখতে দেশের শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে, আজকে আমাদের জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, আজকে আমাদের ৭১-এর শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন, দেশের মানুষের জন্য যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা। বিএনপি যা বাস্তবায়ন করতে পারবে তাই বলছে। জনগণকে বিএনপির প্রতি আস্থা রাখার আহ্বান জানান তারেক রহমান। যেটা বলি আমরা, সেটি আমরা নিজেরা প্রথমে চেষ্টা করি। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। ওসমান হাদির হত্যাকারীদের আইনের আওতায় আনতে সরকারের কার্যক্রমে জনগণ সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার সকালে শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের পর এই মন্তব্য করেন তিনি। এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যাপারে জামায়াত আশাবাদী। বিস্তারিত তামিম মাহবুবের রিপোর্টে। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ আদায়ের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের অন্য নেতারা এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ। কবর জিয়ারত করে হাদির কবরের সামনে দোয়া ও মোনাজাত করেন তারা। আল্লাহ, তার কবরটাকে তোমার জান্নাতের নূর দিয়ে প্লাবিত করে দাও। পরে জামায়াত আমির ওসমান হাদির হত্যাকারীদের বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি জানান। বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে সরকারের কার্যক্রমে জনগণ সন্তুষ্ট নয়। খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জামায়াত আমির বলেন, বিপ্লবীদের খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না, বরং তা আরো উজ্জীবিত হয়ে ওঠে। মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। যারা বিপ্লবী তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না। আদর্শ এবং কৌশল দলগুলোর ভিন্নতা থাকবে, সেই লড়াই হোক বুদ্ধিভিত্তিক, সেই লড়াই হোক যুক্তির, এবং সেই লড়াই হোক মানবতার কল্যাণ। নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জামায়াত সর্বোচ্চ আশাবাদী। নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী, এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সঙ্গত সকল ধরনের সহযোগিতা আমরা করে যাব ইনশাআল্লাহ। এদিন রাজধানীর আলফালা মিলনায়তনে হাদির শাহাদাত উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে অংশ নিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, খুনিদের দেশের বাইরে পালিয়ে যাওয়া গোয়েন্দা বাহিনীর ব্যর্থতা। সরকারকে জাতির কাছে অন্তত বলতে হবে যে ওসমানের খুনিদের গ্রেফতার করার জন্য এই পর্যন্ত সরকার কি কি ব্যবস্থা নিয়েছে, কোথায় দুর্বলতা, কি করতে পেরেছেন, জাতি সেই তথ্যটা জানতে চায়। খুনিদের পালাতে যারা সহায়তা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকারের কাছে আহ্বান জানান তিনি। ৩০০ আসনের প্রার্থীরাও তাদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভের বিষয়ে ভারতের বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। ভারত সরকার হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মুক্তা মাহমুদের প্রতিবেদন। শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভের ঘটনা ঘটে। বিক্ষোভের বিষয়টি তুলে ধরে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার করে।
আর এই প্রচারিত সংবাদকে বিভ্রান্তিকর প্রপাগান্ডার অভিযোগ তুলে রোববার দুপুরে একটি বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বিবৃতিতে বলেন, 20 ডিসেম্বর 20 থেকে 25 জন যুবক নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে স্লোগান দিয়েছে এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার আহ্বান জানিয়েছে। এখানে নিরাপত্তা বেষ্টনী লঙ্ঘন বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মতো কোনো প্রচেষ্টা সেখানে ছিল না। দিল্লির এমন বিবৃতি প্রত্যাখ্যান করে পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন বলেন, সংবাদ মাধ্যমে যে তথ্য এসেছে তা ঠিকই। বলেন, ভারত বাংলাদেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। 25-30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে, যেভাবে তারা আসছে। এ সময় ময়মনসিংহে এক যুবকের নৃশংস হত্যার সঙ্গে সংখ্যালঘুর কোনো সম্পর্ক নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে, এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয়। অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। একই দিনে এ নিয়ে সচিবালয়েও কথা বলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা কিংবা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া কোনোটাই সরকার বরদাস্ত করবে না। নৃশংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবার কথা জানান খালিদ হোসেন। তাদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এনএসআই এর অতিরিক্ত পরিচালক সহ 13 কর্মকর্তার বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। এইসব কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকজনের স্ত্রীর বিরুদ্ধেও অনুসন্ধান ফাইল খুলেছে সংস্থাটি। এদিকে সেতুর টোলের টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কাদের, আমু সহ 17 জনকে নতুন করে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ফজলে আদিত্যের রিপোর্ট। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এনএসআই এর 13 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি, সরকারি অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে আলাদা আলাদা কয়েকটি কমিটি গঠন করেছে সংস্থাটি। দুদকের নথির তথ্য বলছে, তালিকায় থাকা 11 জনই সবাই বর্তমানে কর্মরত। এর মধ্যে 13 জন অতিরিক্ত পরিচালক, 6 জন যুগ্ম পরিচালক ও 4 জন উপপরিচালক এবং বেশ কয়েকজনের স্ত্রীও আছে সংস্থাটির নজরদারিতে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার 13 জন কর্মকর্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, চাঁদাবাজি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার, অনেকগুলো অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত পরিচালক থেকে উপপরিচালক পর্যায়ের মোট 13 জন কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে। এদিকে গেল অক্টোবর মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের নামে 309 কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তোফায়েল আহমেদ, আমুসহ 17 জনকে দুদকের আবেদনে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। 12 অক্টোবর 2025-এ একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় যাদের আসামি করা হয়েছিল তাদের বিজ্ঞ আদালত আজকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। দুদক বলছে, আইনি বাধ্যবাধকতা থাকায় রুটিন মাফিক নতুন করে তাদেরকে এই দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদন করা হয়। আচ্ছা, না ঠিকই বলছেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত শরীফ ওসমান হাদির কবরে রোববার সকাল থেকেই জিয়ারতে ভিড় করেন সাধারণ মানুষ। এই সময় কান্নায় ভেঙে পড়েন অনেকেই। দাবি করেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের। হাসান আল মাহমুদের রিপোর্ট। আল্লাহ, এই বাংলার জমিনের মানুষ কোনোদিন ভুলতে পারবে না ওসমান হাদির কথা। আল্লাহ, এ আল্লাহ। শোকাহত শক্তির প্রকাশ হয় প্রার্থনার কাতরতায়, আধিপত্যবাদ বিরোধী আত্মীয়তার প্রকাশ হয় অশ্রুধারায়। ধূমকেতুর মতো আবির্ভাব হওয়া ওসমান গনি চলে গেলেন উল্কার বেগে, থেকে গেলেন কোটি মানুষের আলোকবর্তিকা হয়ে। রোববার হাদির কবর জিয়ারতে দেখা গেল অসংখ্য মানুষকে। ওসমান হাদিকে হত্যা করতে তারা চেয়েছিল, কিন্তু গোটা বাংলাদেশের তরুণ সমাজ তারা এখন ওসমান হাদিতে পরিণত হয়েছে। আমি যদি মারাও যাইতাম কিংবা আমার স্বামী কিংবা সন্তানও যদি মারা যেত,
এত কষ্ট পাইতাম না। সে মারা যায়নি, সে আমাদের মাঝে, বাংলাদেশে যত মানুষ আছে সবার মাঝে সে বেঁচে থাকবে। অভ্যুত্থানের শক্তিগুলো যখনই স্বার্থের দ্বন্দ্বে বিভক্ত, ক্ষমতার খেয়ানত আর অনিয়মের অভিযুক্ত রংচাটা ফ্যাকাশে তরুণদের বিপরীতে পারদের মতো স্বতন্ত্রতায় দুটি ছড়ালেন ওসমান হাদি। ডজন খানিক উন্মাদের গড়া ইনকিলাব মঞ্চ মাত্র 15 মাসেই কাঁপিয়ে দিল আধিপত্যবাদের গদি। বাংলার ঘরে ঘরে যাতে ইনসাফ ওসমান হাদির জন্ম নেয়। হাদি যেগুলো বলতে আমরা সবই বুঝি, কিন্তু আমাদের ওই সাহসটুকু নাই যে ওই কথাগুলো আমাদের বলার, কিন্তু হাদির ছিল। সাহসের প্রতীক, সংগ্রামের প্রতীক, এবং আমরা যে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চেয়েছিলাম, ওই রাষ্ট্রের সে একটা স্বপ্নদ্রষ্টা ছিল। এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা হোক, এই দেশে যারা এই খুনের পিছনে আছে তাদের শাস্তি হোক। নাদান ফেসিবাদীরা ওসমানের পারদ গিলে হজম করতে চেয়েছিল, খুন করে নিভিয়ে দিতে চেয়েছিল হাদির জ্যোতি। জীবিত হাদির নিরাপত্তায় ব্যর্থ রাষ্ট্র এখনো খুঁজে পায়নি ঘাতকদের। এখন কবরের নিরাপত্তায় কত শত আয়োজন। যদি কেউ মোনাজাত বা দোয়া করতে চায় এখান থেকেও করতে পারবে। আমরা নিরাপত্তা দিচ্ছি, পুলিশ এখানে সার্বক্ষণিক আছে, 24 আওয়ার্স আছে। লড়াইয়ের ভার সহযোদ্ধাদের কাঁধে দিয়ে কবরের হাদি এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ঠিকাদারকে হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে বিএডিসির এক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশনে দায়ের করা অভিযোগপত্রে আরও উঠে আসে সময় মতো ভুট্টা বীজ সরবরাহ না করে কৃষককে ক্ষতিগ্রস্ত করা, বদলি বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন সহ নানা গুরুতর অপরাধ। জান্নাতুল মোহনা রিপোর্ট। নাম হুমায়ুন আহমেদ কবির, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসির ধান, গম ও ভুট্টা প্রকল্পের পিডি। এই কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে দুর্নীতির গুরুতর অভিযোগ। নথিপত্র বলছে, বীজ বিভাগের অধীনে প্রসেসিংয়ের কাজ পাওয়া বিসমিল্লা সায়েন্টিফিকের মালিক আনোয়ার হোসেনের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করেন কবির। এই টাকা পৌঁছে দিতে বলা হয় জানে আলম নামে এক ব্যক্তির কাছে, যে কিনা নিজেকে মন্ত্রণালয়ের লোক পরিচয় দিয়ে দাপিয়ে বেড়ান বিএডিসিতে। বাধ্য হয়ে 2টি চেকের মাধ্যমে সেই টাকা তুলে দেন ঠিকাদার। ধান গমের পিডি এসে আমাদের কাছ থেকে টাকা দাবি করে, হঠাৎ করে আমাদের কাছ থেকে 5 লাখ টাকা চায়। তখন আমরা বলি কি কারণে টাকাটা দিব? আপনারা যে এখানে একটা কাজ পাইছেন, এই কাজে যদি টাকা না দেন তাহলে আপনাদের অর্কাটা বন্ধ করে দেব। সে জানে আলম নামে একজন লোক পাঠায় যে এই লোকের সাথে আপনারা যোগাযোগ করেন, এই লোকের সাথে লেনদেন করবেন। এবং এই লোকের সাথে আমরা 2.5 লাখ টাকা 2টা চেক দিই, একটা 1 লাখ টাকার, একটা 1.5 লাখ টাকার। বিষয়টি নিয়ে কথা বলতে জানে আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি এড়িয়ে যান। টাকা আত্মসাৎ করে ক্ষান্ত নন হুমায়ুন। দুদকের কাছে জমা পড়া অভিযোগে রয়েছে তার বিশাল বদলি বাণিজ্যের ফিরিস্তি। ওপর মহলের দাপট দেখিয়ে অন্য বিভাগেও খাটাতেন প্রভাব। অল্প সময়ে অঢেল সম্পদের মালিক বনে যান তিনি। পকেট ভারী করা এসব কর্মকর্তার জবাবদিহি কি নিশ্চিত হবে? এমন প্রশ্ন এখন বিএডিসি সংশ্লিষ্টদের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি জনতার ভোট। বগুড়ায় উৎসবমুখর পরিবেশে উত্তোলন করা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র। রোববার দুপুরে প্রথমে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বগুড়া 6 আসনে তারেক রহমান ও পরে সরকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বগুড়া 7 আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করে বিএনপি। সহকর্মী সঞ্জু রায়ের রিপোর্ট। বগুড়া 6 সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ শেষে বগুড়া 6 আসনের নির্বাচনের প্রস্তুতি শেষ হওয়ার কথা জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকে বগুড়া সদর থেকে আমরা তার মনোনয়নপত্র তুলেছি। ইতিমধ্যেই বিএনপি থেকে বগুড়া সদর 6 আসন থেকে তিনি নির্বাচন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এরপর জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বগুড়া 7 আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। আপনারা সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা দেশমাতা বেগম খালেদা জিয়া যেন বগুড়া 7 এলাকা থেকে
নির্বাচন করে নির্বাচিত হয়ে দেশ এবং জাতির সেবা করতে পারে। দলের শীর্ষ দুই নেতার অংশগ্রহণ থাকায় তফসিলের আগে থেকেই বগুড়ায় জমে উঠেছে নির্বাচনী কার্যক্রম। রোববার একই দিনে দুই নেতার মনোনয়ন উত্তোলন ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। বগুড়ায় বিপুল ভোটে ধানের শীষের বিজয় হবে বলে প্রত্যাশা নেতাকর্মীদের। এদিকে নির্বাচন কমিশনারেও প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানান জেলার রিটার্নিং কর্মকর্তা। আমাদের নির্বাচনী যে কার্যক্রম সেটি কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। তফসিল ঘোষণার পরপরই আমরা নির্বাচন আচরণ বিধিমালা প্রতিপালনের জন্য আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি প্রতিটি সেন্টারে, প্রতিটি উপজেলাতে। পাশাপাশি আচরণ বিধি যারা লঙ্ঘন করছে বা করবে তাদের বিষয়ে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বগুড়া ৬ আসন থেকে এবারই প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করা সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষীর দাফন সম্পন্ন হয়েছে। রোববার সকালে ঢাকা সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে হেলিকপ্টার যোগে তাদের মরদেহ নিজ নিজ জেলায় নেওয়া হয়। নিজ বাড়িতে মরদেহ পৌঁছালে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। পরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন সম্পন্ন হয়। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে ফারজানা আফরোজ টুম্পার রিপোর্ট। ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সকাল ৯টায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করা সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়। তাদের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। বিকেল ৩:১৫টার দিকে নিহত বাংলাদেশি সৈনিক শামীম রেজাকে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দুপুরে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে তার মরদেহ রাজবাড়ীতে এবং পরে অ্যাম্বুলেন্সে করে তার বাড়িতে নেওয়া হয়। নিহত কুড়িগ্রামের ২ সেনা সদস্য শান্ত মণ্ডল ও মমিনুল ইসলামকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে। হেলিকপ্টার যোগে কুড়িগ্রাম এবং পরে অ্যাম্বুলেন্স যোগে মরদেহ বাড়ি পৌঁছানো হয়। পরে সেখানে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। সেনাবাহিনীর লন্ড্রি কর্মচারী সবুজ মিয়ার মরদেহ দুপুরে হেলিকপ্টার যোগে গাইবান্ধার তুলসীঘাটে নেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি পলাশবাড়ির আমলাগাছি গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। পরে গার্ড অব অনার শেষে বিকেল ৩টায় বাবার কবরের পাশে শায়িত হন তিনি। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশজুড়ে মানুষের আস্থা ও ভালোবাসার ভিত্তিতে ওয়ালটন আবারও দেশের সেরা রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশন ব্র্যান্ড হিসেবে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2025 অর্জন করেছে। শনিবার রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2025-এর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটনকে দেশের নাম্বার 1 রেফ্রিজারেটর, এসি ও টিভি ব্র্যান্ডের সম্মাননা প্রদান করা হয়। যেখানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের 17তম আয়োজনে 3টি ক্যাটাগরিতেই মোস্ট লাভড ব্র্যান্ড অব বাংলাদেশ স্বীকৃতি পায় ওয়ালটন। ওয়ালটনের পক্ষে পুরস্কার গ্রহণের সময় উপস্থিত ছিলেন তানভীর রহমান, মোহাম্মদ তাসিনুল হক, শাহজালাল হোসেন লিমন, তানভীর আঞ্জুম ও জোহেব আহমেদ।